আজকে আমরা শিখব রিকারেন্স রিলেশন ইউজিং রিকারশন ট্রি। দ্যাট মিনস আমরা রিকারশন ট্রির টাইম কমপ্লেক্সিটিটা কিভাবে বের করতে হয় সেটা শিখব। এটা হলো রিকারশন ট্রির একটা ইকুয়েশন, এটা থেকে আমরা এখন ট্রি আঁকবো। আচ্ছা, প্রথমে আমাদের এখানে ট্রিটা হলো এই ট্রির কতগুলো ফাংশন কল হবে, তার মানে এখানে 3টা করে ফাংশন কল হবে প্রতিবার। আর n/2 এইটা মানে 3টা ফাংশনের ভিতরে প্রত্যেকবার সাইজ থাকবে n/2 করে। তাইলে আমাদের এই ট্রি থেকে এটা থেকে 3টা ফাংশন কল হবে, 1টা 2টা 3টা ফাংশন কল করলাম। এখন 3টা বক্স আঁকি, প্রত্যেকটা সাইজ কি হবে n/2। আচ্ছা, এটা সাইজ হবে n, এখানে 3টা ফাংশন কল হওয়ার পর প্রত্যেকটা সাইজ থাকবে n/2 করে। দেন আমাদের এই ফাংশনটা থেকে এইটা থেকে কয়টা ফাংশন কল হবে? 3টা। প্রত্যেকটা থেকে যেহেতু 3টা করে ফাংশন কল হচ্ছে 1 2 3, এটা থেকেও 3টা করে কল হবে, এটা থেকেও 3টা কল হবে। আচ্ছা, আমরা এটার জন্য করি, তাহলে এখানে একটা বক্স 2টা বক্স, এইটা থেকে এই বক্সগুলো একটু ছোট হবে, যদিও ছোট দেখা যাচ্ছে না। আচ্ছা, তাইলে এইটা যদি সাইজ n/2 হয় তাহলে প্রত্যেকবার সাইজ n/2 করে যাবে, তাইলে n/2 ডিভাইডেড বাই 2, এটাকে এখন আমরা n ধরতেছি, তাইলে কত হয় n/4। এটা সাইজ হবে n/4, প্রত্যেকটা সাইজ n/4 করে যাবে। তারপরে এটা থেকে আমার আবার 3টা ফাংশন কল হবে, আই থিঙ্ক এটা তোমরা বলতে পারবা, এটা n/8 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 করে যাবে। আচ্ছা, এই ফাংশনটা আমাদের কতক্ষণ চলবে? যতক্ষণ না আমরা 1 পাবো। আচ্ছা, n একটা নাম্বার যদি হয়, এটাকে আমরা যদি অনেক বড় সংখ্যা, এখানে তো 8 দিয়ে ভাগ করতেছি, যদি আমরা 1000 দিয়ে ভাগ করি এক সময় 1 এর কাছাকাছি চলে যাবে। সো আমরা 1 পর্যন্ত হয়ে গেলাম, প্রত্যেকটা থেকে 1 পর্যন্ত যাবে। এটাও 3বার কল হবে, এটাও 3বার, এটাও 3বার, আর এগুলো তো 3বার কল হইতেই থাকবে, সবগুলাই 3বার করে কল হবে, 3বার করে কল হবে, আর সাইজ n/2 করে কমবে। তাইলে এটা হলো, আমরা এখন এই ট্রিটা থেকে টাইম কমপ্লেক্সিটিটা বের করব। প্রথমে থাকবে ডেপথ, ট্রি এর ডেপথ কতটা, দেন থাকবে সাইজ, তারপরে আসবে টাইম, তারপরে আসবে নাম্বার অফ কলস, কতগুলো ফাংশন আমরা কল দিছি, নাম্বার অফ ফাংশন কল, নাম্বার অফ ফাংশন কল। আচ্ছা, আমরা যদি দেখি এই ট্রিতে একটু দেখি, আচ্ছা এইখানে ট্রি এর ডেপথ কত? 0 থেকে শুরু হবে, ট্রি এর ডেপথ 0, এখানে ট্রি এর ডেপথ 1, এইখানে ট্রি এর ডেপথ কত? 2, এইখানে 3, এরকম যাইতে যাইতে ট্রি এর ডেপথ কত হবে? 1 2 3, আমরা একটা কনস্ট্যান্ট ধরে নিলাম, i পর্যন্ত যাবে ট্রি এর ডেপথ। তাইলে আমরা এটা এখানে লিখতে পারি, ট্রি এর ডেপথ যাবে 0 1 2 3, এটা যাইতে যাইতে কোথায় গিয়ে থামবে? আইতে গিয়ে থামবে আমাদের ট্রি এর ডেপথ। তাহলে ডেপথ আমরা বুঝলাম, এখন আমরা বের করব সাইজ। আচ্ছা, প্রথম ট্রি এর জন্য যখন ডেপথ 0 তখন সাইজ কত? এখানে n, 0 ডেপথের জন্য সাইজ হবে n। দেন কি 1 ডেপথের জন্য n/2 সাইজ, প্রত্যেকটা ফাংশনের সাইজ n/2, আমরা একটা ফাংশনের সাইজে লিখব। দেন ডেপথ যখন 2 হবে তখন ফাংশনের সাইজ কত? n/4। 3 এর জন্য n/8। আচ্ছা, আমরা তাইলে সেটা লিখি, তাইলে ডেপথ 1 এর জন্য n/2, আমরা এই সাইডে একটু ফাঁকা রাখবো, ফাঁকা কেন রাখবো রাখতেছি সেটা পরেই বলবো। আচ্ছা, n/2, দেন ডেপথ 2 এর জন্য n/4 সাইজ, 3 এর জন্য n/8, এটা যাইতে যাইতে
কোথায় গিয়ে থামবে আমাদের ডেপথ সাইজ 1 এ গিয়ে থামবে না হ্যাঁ গুড গেস সাইজ 1 এ গিয়ে থামবে আচ্ছা এখন আমরা n/2 কে আমরা কি n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 1 লিখতে পারি হ্যাঁ লিখতে পারি এইটাকে আমরা n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 2 লিখতে পারি এইটাকে 2 টু দি পাওয়ার 3 আচ্ছা দেন এইটা কি হবে তোমরা বলো তো n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 1 2 3 i পর্যন্ত আসছে এটা কি 1 2 3 পাওয়ার কত পর্যন্ত যাবে i পর্যন্ত সেটা 1 এর সমান 1 সমান এটা একই কথা এখন আমরা সাইজ দেখলাম দেন আমরা দেখব টাইম প্রত্যেকটা ফাংশনের জন্য টাইম কত লাগে আচ্ছা যখন ডেপথ 0 সাইজ n সাইজের জন্য আমাদের টাইম কত লাগে n সংখ্যক টাইম লাগে ধরলাম এটা n ন্যানোসেকেন্ড বা অনেক কম টাইম লাগে আচ্ছা তাহলে টাইমও লাগবে n আচ্ছা টাইম আর সাইজ এখানে সমান দেখাইতে পারি বাট সব সময় সমান না সেটা আমরা অন্য একদিন দেখব অন্য একটা এখানে টাইম n/2 প্রত্যেকটা ফাংশনের জন্য n/2 করে টাইম যাচ্ছে n/2 একইভাবে যাইতে থাকবে n/4 n/8 দেন এরকম যাইতে যাইতে n কত পর্যন্ত যাবে 2 টু দি পাওয়ার i পর্যন্ত এটা সমান 1 হবে এটার তো আমরা 2 n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 1 n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 2 n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 3 n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার i এখন আমরা দেখব নাম্বার অফ ফাংশন কল কতগুলো ফাংশন কল হয়েছে ইচ ডেপথে যখন ডেপথ 0 তখন আমাদের ফাংশন কয়টা কল হয়েছে যখন ডেপথ 1 তখন আমাদের কতগুলো ফাংশন কল হয়েছে এরকম করে দেখতে থাকবো আচ্ছা যখন ডেপথ 0 তখন আমাদের ফাংশন কল কয়টা একটা ফাংশন কল হয়েছে তাহলে আমরা এখানে লিখতে পারি 1 আচ্ছা এটা আমরা অন্য পেন ইউজ করি এটা আমরা লিখতে পারি 1 যখন আমাদের ডেপথ 1 তখন ফাংশন কয়টা কল হয়েছে 1 2 3 ডেপথ 1 এর জন্য 3টা ফাংশন যখন আমাদের ডেপথ 2 তাইলে ইচ স্টেপে কয়টা 1 2 3 4 5 6 এখানেও 3টা 7 8 9 ডেপথ 2 এর জন্য 9 তার মানে প্রত্যেকবার 3 স্কয়ার করে বাড়তেছে আচ্ছা তারপরে ডেপথ যখন 3 হবে এইখানে একটার জন্য 3টা দুইটার জন্য 6টা এরকম করে আমাদের আসবে 27 যদি তোমাদের ডাউট থাকে তাহলে গুণে দেখতে পারো আর কি আচ্ছা দেন এরকম আস্তে আস্তে আমাদের কততে যায় থামবে সেটা আমরা জানি না বাট আমরা একটা কাজ করতে পারি 1 কে কি আমরা 3 টু দি পাওয়ার 0 লিখতে পারি হ্যাঁ পারি 3 টু দি পাওয়ার 1 3 টু দি পাওয়ার 2 3 টু দি পাওয়ার 3 এরকম আস্তে আস্তে কোথায় কত পর্যন্ত আসবে 3 টু দি পাওয়ার সামথিং তার মানে 3 টু দি পাওয়ার সামথিং বলতে এখানে i হয় কিন্তু i বলতে 1 2 3 এখানে 1 2 3 তাহলে এখানে আমরা বলতে পারি 3 টু দি পাওয়ার i পর্যন্ত যাবে নাম্বার অফ ফাংশন কল এখন আমরা টাইমটা হিসাব করব আমাদের প্রত্যেকটা স্টেপে কত টাইম লাগে আচ্ছা আমরা সেটা দেখি সেটা হিসাব করার জন্য আমাদের দুইটা জিনিস লাগবে একটা টাইম আর একটা নাম্বার অফ ফাংশন কল আমাদের এই স্টেপে কতটুকু টাইম লাগতেছে আর কতটা ফাংশন কল হচ্ছে এই স্টেপে কতটুকু টাইম লাগতেছে কতটা ফাংশন কল হচ্ছে আমাদের এখানে টাইম লাগতেছে n/2 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 তিনটা ফাংশন কল হচ্ছে যদি আমরা গুণ দিই তাহলে আমাদের এই স্টেপের পুরো টাইম বের হয়ে চলে আসতেছে না হ্যাঁ সেটাই তাইলে আমরা এখন এটা করব আচ্ছা এটারে আমি মার্ক করে দিই যে এই দুইটাই অলওয়েজ গুণ অবস্থায় যাবে তাইলে n into 3 to the power 0 means 1 তাহলে এটা n ই থাকে then n/2 into 3 n/2 square into 3 square n/2 cube into 3 cube n এটা চলতে থাকবে এভাবেই চলতে থাকবে
দেন এইখানে কি হবে সেটা আমরা জানি না, সেটা আমরা এখন বের করব। আচ্ছা, এখানে কি আমরা কোনো প্যাটার্ন দেখতে পাচ্ছি? দেখি প্যাটার্নটা বের করি। এইখানে সমান দিলে n আসে, এইটা সমান আমরা কি লিখতে পারি? 3 ডিভাইডেড বাই 2 পাওয়ার কত 1 ইন্টু n। এটা সমান আমরা কি লিখতে পারি? 3 ডিভাইডেড বাই 2 পাওয়ার 2 ইন্টু n। একইভাবে এটা সমান আমরা কি লিখতে পারি? 3 ডিভাইডেড বাই 2 পাওয়ার 3 ইন্টু n। এটা কত পর্যন্ত যাবে? 3 ডিভাইডেড বাই 2 পাওয়ার, এখানে 3 এর জায়গায় কত লিখবো আমরা? i লিখবো। i মানে কি? i পর্যন্ত যাচ্ছে 1 2 3, এটা 1 2 3 করে বাড়ছে। দেন এখানে আমরা i লিখতে পারি ইন্টু কত লিখবো? অবশ্যই n লিখবো। আচ্ছা, আমরা তাইলে টাইম বের করে ফেললাম প্রত্যেকটা স্টেপের, ইচ স্টেপের জন্য আমরা টাইম বের করছি। এখন আমরা যদি সব স্টেপের টাইমগুলো যোগ দিই তাইলেই তো আমাদের এই ইকুয়েশনের পুরো টাইমটা আমরা পেয়ে যাই, টাইম কমপ্লেক্সিটিটা কত। তাইলে আমাদের এখন কাজ কি? এই সবগুলো টাইম আমাদের অ্যাড করা। প্রথমে কি আসে? n। আমরা n, আচ্ছা এখানে আমরা t অফ n লিখি প্রথমে। এখানে n প্লাস কি? 3 বাই 2 টু দি পাওয়ার 1 ইন্টু n, 3 বাই 2 টু দি পাওয়ার 1 ইন্টু n প্লাস 3 বাই 2 টু দি পাওয়ার 2 ইন্টু n, পুরোটার উপর স্কোয়ার ইন্টু n। 3 বাই 2 পুরোটার উপর স্কোয়ার ইন্টু n। এরকম করে 3 বাই 2 টু দি পাওয়ার 3 ইন্টু n। এটা কত পর্যন্ত যাবে? যাইতে যাইতে প্লাস ডট 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 প্লাস 3 বাই 2 টু দি পাওয়ার i ইন্টু n। এখন ইকুয়েশনটা অনেক বড় হয়ে গেল, তোমাদের মাথায় আসতেই পারে যে এটা কিভাবে আমরা সলভ করব। এটা সলভ করার অনেক সুন্দর একটা ওয়ে আছে। আমরা অনেকে ক্লাস 9-10 যখন পড়তাম একটা সূত্র জানতাম যে s অফ n সমান, এটা হলো ধারার সূত্র, যেটা আমরা গুণোত্তর ধারা হিসেবে জানতাম। s অফ n সমান a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1। আরেকটা সূত্র জানতাম, s অফ n সমান a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই r মাইনাস, সরি ডিভাইডেড বাই 1 মাইনাস r। এটার ক্ষেত্রে আমরা কি দেখি? এটার ক্ষেত্রে আমরা দেখি যখন r এর মান 1 থেকে বড় বা সমান হয় তখন এইটা আসে আমাদের। r এর মান যখন 1 থেকে ছোট হয় তখন আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করি। এখন আমরা এই ইকুয়েশন থেকে বের করব। এখানে আমরা nটা নিব না, nটা রেখে দিব, কারণ n এর সাথে এইগুলোর কোনো সম্পর্ক আমরা দেখতে পারতেছি না। এখানে কি 3 বাই 2 টু দি পাওয়ার 1 2 3 এরকম করে যাচ্ছে না। দেন এইটাকে আমরা a ধরব। এইটাকে যদি আমরা a ধরি তাইলে কি আসে? 3 বাই 2 টু দি পাওয়ার 1 ইন্টু n। এখন আমাদের কাজ কি? r বের করা। আমাদের এই ইকুয়েশন থেকে কি বের করতে হবে? a বের করতে হবে, r বের করতে হবে, আর n বের করতে হবে। দেন আমরা দেখি r সমান আমরা দ্বিতীয় পদটাকে প্রথম পদ দিয়ে ভাগ করব। তাইলে 3 বাই 2 টু দি পাওয়ার 2 ইন্টু n ডিভাইডেড বাই 3 বাই 2 টু দি পাওয়ার 1 ইন্টু n। আচ্ছা, এখানে আমরা সূত্রটা লিখে দিই, সেকেন্ড ডিভাইডেড বাই ফার্স্ট। দ্যাট মিন্স দ্বিতীয় নম্বর পদকে আমরা প্রথমটা দিয়ে ভাগ করব। তাইলে এখানে n কাটাকাটি হয়ে যাবে, 3 বাই 2 3 বাই 2, এখানে আলটিমেটলি 3 বাই 2 আসে। আচ্ছা, এটা যদি আমরা ক্যালকুলেটরে করি তাইলে আসবে 1.5। আচ্ছা, আমরা কি এখন একটা রিলেশন দাঁড় করাইতে পারি যে r এর মান 1 থেকে বড় হচ্ছে? এটা আমরা বলতে পারি 1 থেকে বড় হচ্ছে।
তাইলে যদি 1 থেকে বড় হয় দেন আমরা কি সূত্র দেখছিলাম, এই রুলসটা অ্যাপ্লাই করব। 1 থেকে বড় হলে এই রুলসটা অ্যাপ্লাই করব, ছোট হলে এই রুলসটা অ্যাপ্লাই করব। তাইলে আমরা যদি এই রুলসটা এখানে আনি, s of n সমান into r to the power n minus 1 divided by r minus 1। কখন এটা হবে? যখন r এর মান 1 এর সমান বা বড় হবে, বাট আমরা তো বড় পাইছি। আচ্ছা, এখন এটা আমরা সলভ করব। আচ্ছা, আমাদের এখন n এর মান লাগবে। n এর মান আমরা এখনো বের করি নাই। n এর মান কত হবে দেখি। n সমান কতগুলা টার্ম আছে এখানে, এখানে কতগুলা টার্ম আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এরকম করে কত পর্যন্ত যাইতে যাবে, i পর্যন্ত যাবে। তার মানে টার্ম আছে i সংখ্যক, অলওয়েজ আমাদের টার্ম i সংখ্যক হবে। দেন n সমান আমরা কি লিখতে পারি, i সংখ্যক টার্ম। i সংখ্যক টার্মের জন্যই তো। আচ্ছা, এটা যদি আমরা বাদ দিই তাও i সংখ্যক টার্ম হচ্ছে, এটা নি তাও i সংখ্যক টার্ম হচ্ছে, বাট আমরা এটা বাদ দিয়ে করবো, এটা লাস্টে গিয়ে অ্যাড করে দিব আমরা nটাকে। তাইলে যদি আমরা লিখি a এর মান কত, 3/2 into n r to the power n minus 1, that means r এর মান কত, 1.5 to the power n। এখানে n আমাদের কত আসছে, i আসছে, 1.5 to the power i minus 1 divided by এটা কত আসবে, r minus 1, 1.5 minus 1। আচ্ছা, এখন 3/2 করলে কত, 1.5 n, 1.5 to the power i আমরা এটা রেখে দিলাম, minus 1 রেখে দিলাম, 1.5 minus 1 দিলে কত হয়, 0.5। এখন আমরা 0.5 দিয়ে এটারে ভাগ করব, 3 আসবে, nটা n থেকে যাবে, দেন 1.5 to the power i minus 1। এখন আমরা দেখি, আমরা তো টাইম কমপ্লেক্সিটি বের করব। টাইম কমপ্লেক্সিটিতে i এর কোনো কাজ নেই, আমাদের big of n অর্ডারে আনতে হবে। এটাতে আমরা বের করছিলাম যে 1 সমান 2 n divided by 2 to the power i। এখান থেকে কোনোভাবে যদি আমরা i কে বের করতে পারি, i কে n এর রেসপেক্টে আনতে পারি, তাইলে আমরা big of n বের করে ফেলতে পারবো টাইম কমপ্লেক্সিটি। আচ্ছা, দেখি তাইলে এটা কিভাবে বের করা যায়। n divided by, আমরা এক সাইডে করি, n divided by 2 to the power i সমান 1। আচ্ছা, এইটাকে কি আমরা এভাবে লিখতে পারি, n সমান 2 to the power i, অবশ্যই লিখতে পারি। দুই সাইডে আমরা log নিয়ে যাই, log 2 নিয়ে যাই, এই 2টাকে উঠানোর জন্য আমরা log 2 নিয়ে যাব, দেন log 2 n সমান log 2 to the power i, log 2n সমান, এই আইটাকে সামনে নিয়ে চলে আসা যায়, log 2 to the power i থাকলে আইটাকে সামনে নিয়ে চলে আসলে এই রকম থাকে, log 2 কে আমরা 1 বলতে পারি। যদি সেটাই হয়, log 2n সমান i into 1, তাইলে আমরা i সমান এখানে কি বলতে পারি, i সমান log 2n, তাই তো। তাইলে এখন আমরা log 2n টাকে এই ইকুয়েশনে বসাই দিব, 3n 1.5 to the power i, i কে আমরা কি বলতে পারি, log 2n minus 1। তাও দেখতেছি আমাদের একটা ঝামেলা থেকেই যাচ্ছে। প্রথমে 1.5 log 2n, এটারে আমরা ক্যালকুলেশন করব কিভাবে, আমরা আরেকটা সূত্র জানি, দেখি এটা কিভাবে কাজ করে। যদি আমাদের a log 2b থাকে, তাইলে এইটা সমান আমরা a আর b কে সলভ করে দিতে পারি, a এর জায়গায় b আনবো, b এর জায়গায় a নিয়ে যাব, তাইলে আমরা বলতে পারি b to the power log 2a। তাইলে এইটাকে যদি আমরা এরকম ভাবে বলতে পারি, তাইলে 1.5 to the power log 2n কে আমরা এটা বলতে পারি না, 3n n, 1.5 এর জায়গায় n কে নিয়ে আসলাম,
টু দি পাওয়ার লগ 2 n এর জায়গায় 1.5 কে নিয়ে চলে যাব 1.5 মাইনাস 1। এখন যদি n টু দি পাওয়ার log 2 1.5 log 2 1.5 যদি আমরা ক্যালকুলেটরে করি দেন ইকুয়েশনটা কিছুটা এরকম আসবে n টু দি পাওয়ার 0.58 মাইনাস 1 log 2 টু দি পাওয়ার 1.5 কে আমরা 0.58 লিখতে পারি। তাইলে আমাদের ইকুয়েশনটা আলটিমেটলি কি আসে 3 এই n আর এই n গুণ অবস্থায় আছে, তার মানে তাদের পাওয়ার কত যোগ হয়ে যাবে না, n টু দি পাওয়ার 1.58 মাইনাস 3n মাইনাস 1 এর সাথে গুণ হলে কত হয় 3n। আচ্ছা আমাদের এইটা করা শেষ হয়ে গেল, এই পর্যন্ত আমরা ক্যালকুলেশন করছি। এখন আমাদের টি অফ এন বের করতে গেলে কি করতে হবে, এন এর সাথেই পুরোটা যোগ দিতে হবে। এখন এইখানে টি অফ এন সমান এন এর সাথে এই পুরাটা আমরা একটু আগে যেটা ক্যালকুলেশন করলাম সেই ক্যালকুলেশনটা যোগ দিতে হবে, তাইলে এন প্লাস, আর আমাদের এইটার ক্যালকুলেশন করে রেজাল্ট কি আসছে দেখি আমরা, আমাদের রেজাল্ট কি আসছে, আমাদের রেজাল্ট আসছে 3n টু দি পাওয়ার 1.58 মাইনাস 3n, 3n টু দি পাওয়ার 1.58 মাইনাস 3n। আচ্ছা আমরা যখন টাইম কমপ্লেক্সিটি করি তখন সব থেকে বড় যে সংখ্যাটা আসে পাওয়ারে n এর পাওয়ার সব থেকে বড় যেটা আসে সেটা ধরি না, তাইলে এখানে সব থেকে বড় n এর পাওয়ার কোনটা, n টু দি পাওয়ার 1, n টু দি পাওয়ার 1.58 না n টু দি পাওয়ার 1, অবশ্যই এটা বড়। তাইলে আমরা t অফ n কে ছোট করে এই দুইটা বাদ দিয়ে 3n টু দি পাওয়ার 1.58 লিখতে পারি। আমরা যদি আরো ছোট করতে চাই তাইলে কনস্ট্যান্টটা অবশ্যই থাকবে না, কনস্ট্যান্টটা আমরা কাউন্ট করি না, দেন n টু দি পাওয়ার 1.58। তাইলে আমরা আলটিমেটলি কি লিখতে পারি, t of n টাইম এই ইকুয়েশনটার টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ n টু দি পাওয়ার 1.58। এইটাই হলো আমাদের এই ইকুয়েশনটার টাইম কমপ্লেক্সিটি। আই থিঙ্ক তোমরা সবাই এই প্রসেসটা বুঝছো, প্রসেসটা ইজি আছে কিন্তু একটু লেন্দি বাট ইজি আছে। আচ্ছা আমরা এটার একটা ওভারভিউ দিই। তাইলে আমরা প্রথমে একটা ইকুয়েশন নিলাম, ইকুয়েশনের জন্য একটা ট্রি ড্র করলাম, ট্রিতে প্রত্যেকটা সাইজ নিলাম, আর ট্রিটা কতবার করে কল হচ্ছে, প্রথমে 3 আছে, দ্যাট মিন্স 3 বার করে রিকারসিভ কল হবে, আর n/2 দ্যাট মিন্স সাইজ প্রত্যেকটার n/2 হবে, n/2 করে কমতে থাকবে, n/2 n/2 n/2, এইটাও একই প্রসেসে n/4 n/8 কতক্ষণ চলবে, যতক্ষণ 1 পাবে। তারপরে আমরা এটার জন্য একটা টেবিল আঁকছি, দেখি টেবিলটা কীভাবে আঁকছিলাম। টেবিলে ডেপথ, সাইজ, টাইম, নাম্বার অফ ফাংশন কল নিয়েছিলাম, ডেপথ 0 1 2 3, প্রত্যেকটার জন্য এক একটা ডেপথ নিয়েছিলাম আমরা, এই যে 0 1 2 3। দেন আমরা কি করছিলাম, 0 ডেপথের জন্য n সাইজ, 1 ডেপথের জন্য n/2 সাইজ, 2 ডেপথের জন্য n/4 সাইজ, এরকম করে n/2 টু দি পাওয়ার i পর্যন্ত গেছিলাম। দেন টাইমের জন্যও করছি। একটা জিনিস মাথায় রাখবা যে সাইজ আর টাইমের ক্ষেত্রে অলওয়েজ এই দুটো সেম হয় না, মাঝে মাঝে হয়ে যায় বাট অলওয়েজ সেম হয় না, আমরা ওইটা নেক্সট এক্সাম্পলে হয়তো দেখব। আর এইটার জন্য প্রত্যেকটা স্টেপে কতগুলো ফাংশন কল হয়েছে, যেমন যখন ডেপথ 0 তখন একটা ফাংশন কল হয়েছে, ডেপথ 1 এর সময় 3টা ফাংশন কল হয়েছে, ডেপথ যখন 2 তখন ফাংশন কল হয়েছে কত, 3 6 9, প্রত্যেকটা স্টেপে 3টা করে ফাংশন কল হচ্ছে, যোগ করলে 9 আসে, এটার জন্য 27 আসে, তোমরা যোগ করে দেখতে পারো। আচ্ছা তাইলে আমাদের নাম্বার অফ ফাংশন কল পাইলাম। এখন আমরা যদি প্রত্যেকটা স্টেপের টাইম কমপ্লেক্সিটি বের করতে চাই তাইলে আমাদের টাইম আর নাম্বার অফ ফাংশন কলটা গুণ দিতে হবে। এটা প্রথম স্টেপের জন্য, ডেপথ 0 এর জন্য, ডেপথ 1 2 3 এরকম করে এই পর্যন্ত আসবে। দেন এই সবগুলো যদি আমরা অ্যাড করি
সবগুলো যদি আমরা অ্যাড করি তাইলে ওভারঅল টাইম কমপ্লেক্সিটিটা পাবো। দেন আমরা সবগুলো অ্যাড করছি, দুইটা রুলস দেখছি, এখন আর এর মান বের করছি। আর এর মান যদি 1 থেকে বড় হয় তাইলে আমরা এই রুলসটা ইউজ করব, যদি আর এর মান 1 থেকে ছোট হয় তাহলে আমরা এই রুলসটা ইউজ করব। দেন আমরা আসছিলাম ইকুয়েশনে n আমরা রেখে দিয়েছিলাম, এটার জন্য আমরা ইকুয়েশনটা বের করছি, ইকুয়েশনটা সলভ করছি। সলভ করে আমাদের ইকুয়েশনটার সমাধান এটা আসছিল। দেন এইটার সাথে আমরা n অ্যাড করছিলাম। সো এটার জন্য আমরা কিছু রুলস নিছিলাম, যেখানে n/2 টু দি পাওয়ার i থেকে আমরা i বের করছিলাম, এখানে i এর ভ্যালুটা বসাইছিলাম। দেন এইটার সমান, এই রুলসটা সমান আমরা এটাও কাজে লাগছিল। দেন আমরা t অফ n ওভারঅল টাইম কমপ্লেক্সিটি যে nটা রেখে দিয়েছিলাম ওই nটার সাথে ওই ইকুয়েশনের টাইমটা যোগ করছি, করার পর আমাদের n কেটে যায়, যেহেতু এটা ছোট এটা বড়টা থাকলো, দেন কনস্ট্যান্টটাও তো থাকে না আমাদের জন্য, n টু দি পাওয়ার 1.58। তাইলে ওভারঅল টাইম কমপ্লেক্সিটি আসে ওমেগা অফ n টু দি পাওয়ার 1.58। এটা হলো আপার বাউন্ড। তোমরা চাইলে এটা এরকমভাবে লিখতে পারো, পিগ অফ n 1.58। এটা হলো একটা বাউন্ড বোঝাই, আর এটাকে জাস্ট আমরা আপার বাউন্ড বলতে পারি, যেটা ইচ্ছা সেটাই লিখতে পারো। আশা করি আমরা সবাই এই ইকুয়েশনটা বুঝছি। টাইম কমপ্লেক্সিটি, রিকার্সিভ ফাংশনের টাইম কমপ্লেক্সিটি কীভাবে বের করতে হয় সেটা সম্পর্কে মোটামুটি ধারণা পাইছি। আমরা নেক্সট ক্লাসে সলভ করব সাইজ আর টাইপ যদি কখন সেম না হয় সেটার জন্য। সো আজকে এই পর্যন্তই।